বর্তমান পৃথিবীতে বা যন্ত্রনির্ভর সভ্যতায় শক্তি ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। বাড়িতে, কৃষিকাজে বা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে শক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে মানুষের শক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই ভিডিওতে শক্তির বিভিন্ন উৎস ও ব্যবহার নিয়ে আলোচনার সাথে সাথে আধুনিক সভ্যতা বিকাশে শক্তির প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে এবং সারা বিশ্বে শক্তি সংকটের ফলে আগামী শতকে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি সে সম্পর্কেও আলোচনা করা হবে। শক্তি কাকে বলে? এই প্রশ্নের জবাবে আমরা বলতে পারি, যার প্রভাবে কোনো কাজ সম্পাদিত হয় তাকেই আমরা শক্তি বলি। আমরা জানি শক্তির বিনিময়ে কাজ পাওয়া যায়, যার ফলে সকল জীবের বেঁচে থাকার জন্য শক্তির নিরবিচ্ছিন্ন যোগান থাকতে হবে। তাই প্রাচীনকাল থেকে মানুষ শক্তির সন্ধান করে যাচ্ছে। উদ্ভিদরা শক্তি সংগ্রহ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। আদিমকালে মানুষ তার পেশিশক্তির উপর নির্ভর করত। এরপর মানুষ পশুকে বশে আনলো এবং তাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে লাগলো। এরপর এলো যন্ত্রশক্তি। যন্ত্রশক্তি নিয়ে বলার আগে কিভাবে পৃথিবীতে প্রাণ এলো এবং জীবনের শুরু হলো তা জানতে এই ভিডিওটি দেখুন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার ফেরা যাক যন্ত্রশক্তি সম্পর্কে। পৃথিবীর প্রথম যন্ত্রচালিত ইঞ্জিন ছিল বাষ্পীয় ইঞ্জিন। 1712 সালে থমাস নিউকেমেন প্রথম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, যা খনি থেকে পানি তোলার জন্য ব্যবহার করা হতো। এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে বানানো সফল ইঞ্জিন। এই বাষ্পশক্তি উৎপন্ন হতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে। জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোল ও ডিজেলের সাহায্যে মানুষ নানা রকম ইঞ্জিন চালাতে শিখল। এরপর এলো বিদ্যুৎ। বিদ্যুৎ আবিষ্কার মানব সভ্যতাকে আরও এক ধাপ এগিয়ে দিল। এই সময় যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করতে শিখল মানুষ। বিদ্যুৎ ব্যবহার সবচেয়ে সুবিধাজনক বিধায় এবং এক স্থান থেকে অন্য স্থানে দক্ষতার সঙ্গে ও দ্রুত আদান প্রদান করা যায় বিধায় মানুষ সকল রকম যন্ত্র চালনায় বিদ্যুৎ ব্যবহার করতে লাগল। জীবাশ্ম জ্বালানি। খনিজ, কয়লা ও প্রাকৃতিক গ্যাস হল জীবাশ্ম জ্বালানি। প্রাচীনকালে জীবদেহ ও গাছ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় খনিজ, কয়লা ও প্রাকৃতিক গ্যাসে। শক্তির অন্যতম প্রধান উৎস হল তেল বা পেট্রোলিয়াম। বর্তমান বিশ্বে তেল বা পেট্রোলিয়ামের ব্যবহার ব্যাপক। বাসাবাড়ি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত সব ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। পেট্রোলিয়াম থেকে নানা রকম কৃত্রিম বস্তু পাওয়া যায়, যেমন টেরিলিন, পলিয়েস্টার, ক্যাশমিরন ইত্যাদি। এছাড়াও পেট্রোলিয়াম থেকে তৈরি হয় নানা রকম প্রসাধনী। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। এটি তৈরি হয়েছে পেট্রো ও ওলিয়াম থেকে। ল্যাটিন ভাষায় পেট্রো শব্দের অর্থ পাথর এবং ওলিয়াম শব্দের অর্থ তেল। অতএব পেট্রোলিয়াম হলো পাথরের তেল, অর্থাৎ পাথরের মধ্যে সঞ্চিত তেল। টারশিয়ারি যুগে, অর্থাৎ আজ থেকে 5 বা 6 কোটি বছর আগে, সমুদ্রের তলদেশে পাললিক শিলার স্তরে স্তরে গাছপালা ও সামুদ্রিক প্রাণী চাপা পড়ে তৈরি হয়েছে তেল বা পেট্রোলিয়াম। কয়লা। আচ্ছা, কয়লা কি প্রাণী থেকে হয় নাকি উদ্ভিদ থেকে? এর উত্তর হবে উদ্ভিদ থেকে। পৃথিবীতে এক সময় প্রচুর গাছপালা ছিল। নানা রকম প্রাকৃতিক দুর্যোগে গাছের পাতা বা কাণ্ড মাটির নিচে চাপা পড়ে, যার ফলে রাসায়নিক বিক্রিয়ায় সেগুলো কয়লায় পরিণত হয়। আমরা জানি কয়লা একটি অতি পরিচিত জ্বালানি। তবে জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়াও কয়লা থেকে বহু প্রয়োজনীয় পদার্থ পাওয়া যায়, যেমন কোল গ্যাস, আলকাত্রা, বেনজিন, অ্যামোনিয়া, টলুইন প্রভৃতি। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস শক্তির অতি পরিচিত উৎস। বিশেষ করে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ব্যাপক। আবার বাংলাদেশের থেকেও উন্নত দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ব্যাপক। প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় মূলত ভূগর্ভ থেকে। পেট্রোলিয়াম কূপ থেকেও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের মধ্যে শতকরা 60 থেকে 95% মিথেন গ্যাস থাকে। নিউক্লিয় শক্তি। মহাবিশ্বের সকল পদার্থই পরমাণু দিয়ে তৈরি। পরমাণু তৈরিতে বিপুল পরিমাণ শক্তি ব্যবহৃত হয়েছিল। তখন থেকেই এই শক্তি পরমাণু নিউক্লিয়াসে সঞ্চিত আছে। একটি নিউক্লিয়াসকে ভাঙলে এর মধ্যে বিপুল শক্তি মুক্তি লাভ করে। নিউক্লিয়াস থেকে নির্গত এই শক্তিকে বলা হয় নিউক্লিয় শক্তি। আর নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্র ভেঙেই যে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয় তাকে পারমাণবিক শক্তি বলে। নিউক্লিয় শক্তি প্রকাশ পায় ধ্বংসলীলার মাধ্যমে। 1945 সালে
আগস্ট মাসে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। পারমাণবিক বোমা নিয়ে আমার একটি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 1954 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে পরমাণুর ভিতরের শক্তিকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে কোনো বিশেষ পরমাণুর নিউক্লিয়াসকে যখন কোনো নিউট্রন বা প্রোটন দিয়ে আঘাত করা হয় তখন তা ভেঙে 2 টুকরো হয়ে যায় এবং কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। এই শক্তিকে বলে নিউক্লিয় শক্তি। এখন প্রশ্ন, এই শক্তি আসে কোথা থেকে? এই শক্তি আসে আইনস্টাইনের E=mc² থেকে। চলুন দেখা যাক E=mc² থেকে 1 গ্রাম ভর বিনষ্ট করে কতটুকু শক্তি পাওয়া যাবে। এখানে E হচ্ছে এনার্জি, m হচ্ছে ভর আর c হচ্ছে আলোর বেগ, যা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এখন গাণিতিক হিসাবে আসা যাক। এখানে ভর m=1 গ্রাম, অর্থাৎ m=0.001 কিলোগ্রাম বা কেজি। আলোর বেগ c= এটা গাণিতিক হিসাব করে আমরা পাই c = 8.988 × 10⁻16 ma²/s²। আমরা জানি E=mc² বা E=0.001 গুণন 8.988 × 10⁻16 জুল। সুতরাং E=8.99 × 10⁻13 জুল। এখন কিলোওয়াট-এ 8.99 × 10⁻13/3.6 × 10⁶ = 2.50 × 10⁻7 কিলোওয়াট-আওয়ার, মানে 2.5 কোটি কিলোওয়াট-আওয়ার। চলুন দেখে নেই এই শক্তি অর্জন করতে কত টন টিএনটি লাগে। তার আগে বলে নেই, টিএনটি এবং শক্তির মধ্যে একটি প্রচলিত রূপান্তরের হার হলো 1 টন টিএনটি সমান 4.184 × 10⁹ জুল। তাহলে 8.99 × 10⁻13 জুল দিয়ে হিসাব করলে দেখা যাবে 8.99 × 10⁻13 জুল বাই 4.184 × 10⁻12 জুল = 21.5 কিলোটন টিএনটি। মানে 1 গ্রাম ভর পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হতে 21.5 কিলোটন টিএনটি এর শক্তি লাগবে। সৌরশক্তি বা সোলার এনার্জি। আমরা জানি সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে এসেছে। যেমন জীবাশ্ম জ্বালানির কথাই বলা যাক। আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে সূর্যের আলোর মাধ্যমেই সায়ানোব্যাকটেরিয়ার জন্ম হয়। সেখান থেকে জন্ম নেয় গাছ। সেই গাছগুলো যখন বড় হয় তখন নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো একের পর এক মাটিতে চাপা পড়ে এবং সেখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে এগুলো কয়লায় রূপান্তরিত হয়। এ থেকে দেখাই যাচ্ছে যে সূর্যের আলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নদ নদীর পানি প্রবাহ কাজে লাগিয়ে যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তাও আসলে সূর্য থেকেই আসা। সৌরশক্তি সমুদ্র বা নদ নদীর পানিকে বাষ্পীভূত করে মেঘ তৈরি করে এবং সেই মেঘ থেকে তৈরি হয় বৃষ্টি। কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তি সরবরাহের জন্য সৌরকোষ ব্যবহার করা হয়। এজন্য কৃত্রিম উপগ্রহ অনেক দিন পর্যন্ত কক্ষপথে ঘুরতে পারে। শক্তি আমাদের সভ্যতার চালিকা শক্তি। প্রকৃতি থেকে পাওয়া প্রতিটি শক্তির উৎসই আমাদের জীবনে অপরিহার্য। জীবাশ্ম জ্বালানি আমাদের শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়েছে। নিউক্লিয়ার শক্তি দেখিয়েছে বিজ্ঞানের অগাধ ক্ষমতা আর সৌরশক্তি দিয়েছে টেকসই ভবিষ্যতের আশা। তবে আসল প্রশ্ন হলো, আমরা এই শক্তির ব্যবহার করব ধ্বংসের জন্য নাকি করব মানবতার জন্য সুন্দর, নিরাপদ ও আলোকিত আগামীকাল? শক্তি আমাদের এগিয়ে নিয়ে যায় কখনো উন্নতির পথে, আবার কখনো ধ্বংসের দ্বার প্রান্তে। তাই বেছে নিতে হবে সঠিক পথ, যেখানে শক্তি হবে মানবতার কল্যাণ আর আগামীর আলো।